সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন আমন্ত্রিত অতিথি থাকেন, তিনি একজন নারী উদ্যোক্তা। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তামান্না তাবাসসুম মুন। পুরো অনুষ্ঠান জুড়েই মুন আমাদের সাথে থাকবেন এবং মুন কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলো সেই গল্পটাও আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই মুনের কাছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমাকে আপনি দেখতে ভালো আছেন? খুব মিষ্টি লাগছে। থ্যাংক হ্যাঁ, ইউ। আমি খুব ভালো আছি কারণ মুন আমাদের সাথে আছে। আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তোমার উদ্যোগের নাম কি? আমার উদ্যোগের নাম হলো তামান্নাস কিচেন, যেটা আমি আমার নামকে হাইলাইট করার জন্য দিয়েছি, যেন মানুষ আমাকে চেনে এজন্য। বাহ, চমৎকার। তো উদ্যোক্তা হয়ে ওঠার সিদ্ধান্ত কেন নিলে? আসলে যখন আমি স্কুল লাইফে পড়ি তখন থেকে আমার কিছু করার স্বপ্ন ছিল। আমি যখন এসএসসি পরীক্ষা দেই, রেজাল্ট বের হলো, আমি নার্সিং ডিপ্লোমাতে ভর্তি হয়েছিলাম। মাঝামাঝি সময় আমার মা স্ট্রোক করে। আমি চতুর্থ সেমিস্টার পর্যন্ত নার্সিং পড়ছি, পরে বিয়ে হয়ে যায়, পরে আর পড়ালেখা সামনের দিকে নিয়ে যেতে পারিনি। তো খুব ডিপ্রেশনে চলে গেছিলাম এই বিষয়টা নিয়ে। আসলে আমার যে স্বপ্ন ছিল যে আমি কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো, সেটা হয়ে ওঠেনি। তখন এই শুয়ে বসে থাকতে থাকতে একদিন ফোনে দেখি যে হচ্ছে দিনাজপুরে একটা গ্রুপ ছিল, দিনাজপুরের উদ্যোক্তা বর্গ। সেই গ্রুপে দেখি যে মেয়েরা স্বাবলম্বী হচ্ছে, তারা নিজে নিজে কিছু করার চেষ্টা করতেছে। আমি ভাবলাম আমি কেন করতে পারবো না, আমিও তাহলে শুরু করি। তো সেটা থেকেই ইন্সপায়ার হয়ে আমি আমার বিজনেস লাইফে আসি। তো প্রথমে কি দিয়ে শুরু করো? প্রথমে আমার কেক দিয়েই শুরু হয়। কেকটা থেকে এখন ক্যাটারিং পর্যন্ত চলে গেছি আর কি। কেকের পাশাপাশি ফাস্টফুড আইটেম সব মিলাই আর কি এখন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি অর্ডার কিসের আসে? আমার কেকেরই অর্ডার বেশি আসে, প্রতিদিন 4-5টা থাকেই। আচ্ছা, আর ফ্যামিলি সবাই কোন আইটেমটা পছন্দ করে তোমার? ফ্যামিলির মানুষেরা আমার সব আইটেমই তারা খুব মজা করে খায়, এটাই অনেক বড় পাওয়া। আমি যেটাই খেতে দেই তারা খুব মন ভরে খায় আর কি, আর খুব প্রশংসা করে। তোমার নিজের কোনটা পছন্দ তোমার হাতের? আমার হাতের আমি হচ্ছে কেকটা খুব বেশি একটা খাই না, মিষ্টি রসমালাই বানাই, সেটা খুব ভালো লাগে, সেটা খেতে ভালোবাসি। তাহলে দর্শক, হচ্ছে মুনের হাতের রসমালাই, রসগোল্লা আমাদের খেতে হবে। মুন, আমরা কবে দিনাজপুরে আসবো? আমাদের কালের সমাজ এবং 21সংবাদ.com এর দর্শকরা কবে আসবে তোমার? ইনশাআল্লাহ যখনই আসবে তখনই ওয়েলকাম। তাই না? জি। তাহলে দর্শক, আপনারা প্রস্তুত থাকেন, আমিও প্রস্তুত রয়েছি। আমরা খুব শীঘ্রই যাব দিনাজপুরে মুনের হাতের মিষ্টান্ন খেতে। আচ্ছা মুন, ব্যবসাটা শুরু কিভাবে ছিল? এটা তো তুমি উদ্যোক্তা হিসেবে দেখলে যে সবাই স্বাবলম্বী হচ্ছে, তখন তোমার ইচ্ছা হলো। এটা আসলে কত সালে? এটা হলো 2021 সালে, করোনাকালীন সময়ে সম্ভবত। তো সবাই তো আর বাইরে গিয়ে কিছু নিতে পারছে না, তখন তো অনলাইনে সবাই অ্যাডাপ্টেড হয়ে গেল। তো এই গ্রুপগুলোতে, দিনাজপুরের কিছু গ্রুপ আছে যেগুলোতে আমি পোস্ট করলাম, অনেক সাড়া পাইলাম। তারা বাসা থেকে অর্ডার দিচ্ছে ফোনে। আমি কষ্ট হয়েছে, ডেলিভারি বয় পাওয়া যাচ্ছিল না সে সময়। তো সে সময় আমরা নিজেরাই গিয়ে ডেলিভারি দিয়েছি আর কি। তো সেই সময়টা থেকেই আর কি বেশি আর কি বিজনেসটা আর কি রান হয়েছে। ব্যবসা শুরু করতে আসলে কত টাকা মূলধন নিয়ে তুমি এই ব্যবসা শুরু করেছিলে? মূলধন না, আমি কেক শেখার পরে যখন ভাবলাম আমি বিজনেস করব, কারো কাছে সাপোর্ট পাইনি ফ্যামিলি থেকে। আমাকে বলছিল যে বিজনেস কেন করতে হবে, বিজনেস কেন করতে হবে। শুরুতেই আমি কারো সাপোর্ট পাইনি। শেষে আমি আমার নানির কাছ থেকে 5,000 টাকা নিয়ে আসে সিঙ্গার শোরুমে গিয়ে ডাউন পেমেন্ট দিয়ে একটা ওভেন কিনছিলাম। ওভেন কিনে নিয়ে আসি, ফার্স্ট দিনেই কেক যখন বানাই, তো ফ্যামিলির মানুষরা খায়, অনেক প্রশংসা করছে। বিজনেস শুরু করতে যাওয়ার খুবই আমাকে কষ্ট করতে হয়েছে। যে কারণটা হলো, প্রথমে তো কেউ আমার খাবার না টেস্ট করে বুঝবে না যে আসলে এটা কি খাচ্ছি বা কেমন খাচ্ছি। তো এরকম প্রায় 20-25 হাজার টাকার কেক আমি ফ্রিতে মানুষকে খাওয়াইছি আগে।
সরকারি অফিস সব জায়গাতে সব স্যারদেরকে নিয়ে গিয়ে গিয়ে খাওয়াইছি। তারপরে হুট করে একদিন মনে করেন অর্ডার আসলো। ওই অর্ডার আসা শুরু হইলো তো মনে হয় আমার লাইফ চেঞ্জ হয়ে গেল, মানে এত বেশি অর্ডার, মানে আল্লাহর অশেষ রহমত যে আমি অনেক অর্ডার পাইছি, এখন পর্যন্ত চলতেছে। আমার অনেক রিপিট ক্লায়েন্ট আছে যারা রেগুলার আমার কাছ থেকে কেক নেয়। এইভাবে চলছে। কেক বিজনেসে তোমার কেক অন্যদের থেকে আলাদা কেন? কেন তোমার থেকে কেক নেবে? কারণ কেকের বিজনেস তো অনেকেই করছে। কেকের বিজনেস মানে আমার কাছে নেওয়ার কারণটা হলো যে আমি হচ্ছে কেক সেল করি না, ভালোবাসা দেই আর কি। আচ্ছা। ভালোবাসা, আমি মনে করি যে যারা কেক নেয় আমার কাছ থেকে, আমার সন্তান যেমন আমি আমার সন্তানকে সব থেকে ভালো জিনিসটা খাওয়াবো, আমি মনে করি যে তারা যেন তাদের সন্তানকে বেস্ট খাবারটাই খাওয়ায়, সেজন্য আমি সেইভাবে আর কি প্রিপেয়ার করে, এই জন্য মায়ের হাতে ছোঁয়া দিয়ে। তো সোশ্যাল মিডিয়ার ভূমিকা আসলে ব্যবসায় কতটা গুরুত্বপূর্ণ? অনেক অনেক গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়া না থাকলে আমি তামান্না তো এইখানে আসতাম না। সোশ্যাল মিডিয়া মানে কিছু গ্রুপ আছে, মানে আমাদের যারা নারী উদ্যোক্তা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের অনেক সাপোর্ট করে। ওরা ওই গ্রুপগুলোতে আমরা যখন পোস্ট করি তখন তো কাস্টমার আসে, এই জিনিসটা অনেক অনেক সাপোর্ট করে আর কি। এই যে গ্রুপগুলো যে কাজ করে, অনেকে বিভিন্ন গ্রুপে ইনভাইট করলে অনেক বিরক্ত বোধ করে যে এত গ্রুপ কেন, কিন্তু আসলে কি গ্রুপের প্রয়োজনীয়তা আছে? অবশ্যই অবশ্যই গ্রুপের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। গ্রুপগুলা আছে দেখে আমরা নারী উদ্যোক্তারা টিকে আছি। এই গ্রুপের মাধ্যমে মনে করেন যে 1 লাখ 2 লাখ আবার কারো 50,000ও মেম্বার আছে। একটা পোস্ট করলে যদি 20 জন মানুষও দেখে, ওখান থেকে তো একটা কাস্টমার আসবে। তা ঠিক। করোনার সময় ব্যবসা শুরু করার অভিজ্ঞতা কেমন ছিল? করোনার সময় অর্ডার অনেক পাইছি, কিন্তু মানে ওইখানে ওই যে ডেলিভারি বয় পাওয়া যাচ্ছিল না, নিজেদেরকে গিয়ে ডেলিভারি দিতে হয়েছে। এখানে অনেক কষ্ট করতে হয়েছে সেই সময়, না লকডাউন, অনেক প্রবলেম, তারপরেও ওইভাবে গিয়ে কাজ করা হয়েছে আর কি। তারপরেও তো তোমরা সেবামূলক কাজ করছো। আসলে রান্না এটা তো সেবামূলক একটা কাজ, আর ওই সময়টা খুব দরকার ছিল। সবাই তো বের হতে পারতো না। শুধু কেকই না, সে সময় আমার ক্যাটারিং সার্ভিসও ছিল, ভাত থেকে শুরু করে সবকিছু আমরা ডেলিভারি করছি। মানে দৈনন্দিন প্রয়োজন, যারা এমনও কিছু ক্লায়েন্ট ছিল যে তাদের বাসায় রুগী রান্না করতে পারছে না, তাদের এটা কাস্টমাইজ করে রান্না করে দিয়ে আসছে গিয়ে। তাই? বাহ, চমৎকার কাজ করেছো। তো একজন নারী হিসেবে ব্যবসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল তোমার? চ্যালেঞ্জ ছিল ফ্যামিলি থেকে সাপোর্ট পাইনি। এটা মানে শুরুতে কেউ সাপোর্ট করেনি, মেয়ে মানুষ কেন বুঝতে পারেনি আসলে বুঝতে কি কাজ করছো বা করতে পারবা কিনা। জি, সাপোর্ট করেনি। তারপরে যখন এইভাবে কেকের অর্ডার আসলো, খাবারের অর্ডার আসলো, আমাকে সবাই চিনতেছে, সব থেকে আগে আমার হাজবেন্ড আসে আমাকে সাপোর্ট করছে। সে এখন পর্যন্ত আমি এখানে আসছি এটাও তার জন্য, যে সে আমাকে এত দূর আসতে দিছে। তবে অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি। আমার স্বপ্ন ছিল যে আমি ভালো একটা ইনস্টিটিউট থেকে একটা শেফ কোর্স করব, সেটা পারমিশন পাইতে প্রায় 5 বছর কাটে গেছে। 5 বছর পর আসে আমি এখন সেই কোর্সটা করতে পারছি আলহামদুলিল্লাহ। এই 5টা বছর তো তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক নিজেকে প্রমাণ করতে হয়েছে যে আমি পারবো, আমি করছি, আমি সেরা, আমি পারবো, আমি ভালো কিছু দিব, এবং তুমি পেরেছো। জি আলহামদুলিল্লাহ আমি পেরেছো। কংগ্রাচুলেশন। কারণ আজ তুমি তামান্না নামে তোমাকে দিনাজপুরে চিনে সবাই। সম্প্রতি কিন্তু তানিয়ার তামান্নার হচ্ছে আয়োজনে এক বিশাল কর্মশালা হলো বেকারি, লাইভ বেকারির। সেখানে শেফ হিসেবে ছিলেন সাজ্জাদ শেফ সাজ্জাদ। তো সেখানে কতগুলো আইটেম ছিল? 20+ আইটেম ছিল। 20+ আইটেম ছিল এবং দারুণ আয়োজন হয়েছে, এবং স্টুডেন্টও অনেক ছিল। তামান্না নিজে আয়োজন করেছে, আয়োজক হিসেবেও তার অনেক সুনাম সেখানে। আমি একটু জানতে চাচ্ছি এই জার্নিটা তোমার। এই জার্নিটা অনেক অনেক কষ্টের ছিল। আমার স্বপ্ন ছিল যে দিনাজপুরের মানুষের জন্য কিছু করব, এই জন্য এই উদ্যোগটা নেওয়া। আমি যেমন তামান্না ঢাকাতে শেফ কোর্স করতে আসার জন্য আমাকে 5 বছর অপেক্ষা করতে হয়েছে। আমি চাইনি যে দিনাজপুরের বোনেরা যারা আছে, বোনেরা ভাইয়েরা যারা ঢাকায় টাকা খরচ করে বা ফ্যামিলি সাপোর্ট ছাড়া তো সম্ভব না, সবাই পায় না,
আমি চাইছিলাম যেন তারা দিনাজপুরে বসে এই সুযোগটা পায়। এই জন্য হচ্ছে আমি এই কর্মশালার আয়োজন করি। এই কর্মশালার আয়োজন করতে গিয়ে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। অনেক মানুষ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, এমনকি আমার প্রোগ্রাম চলাকালীন সময় মোবাইল কোর্টও আসছিল আমাদেরকে আটকানোর জন্য। কিন্তু আমরা তো কোনো অন্যায় কাজ করছি না, আমরা সেবামূলক কাজ করছি, ভালো কিছু করছি, নারীদেরকে নিয়ে কাজ করছি, উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাচ্ছি, হ্যাঁ স্বাবলম্বী করছো। জি জি। তো তারা কিছু করতে পারেনি, শেষে ওরা আসে বলছে যে আপনি তো সেবামূলক কাজ করতেছেন, এই জন্য হচ্ছে আপনাকে সাধুবাদ জানাই। তারা আমাকে এভাবে যখন বলে গেছে তখন আমি মানে খুবই আনন্দিত হয়েছি যে আসলে তারা যে আমাকে ব্লেম পায়ে আমাকে ই করার জন্য আসছিল, কিন্তু কিছু করতে পারেনি, বলে গেছে। ওরা আমাকে কংগ্রাচুলেশন জানাই গেছে যে আপনি দিনাজপুরের মানুষের জন্য ভালো কিছু করতেছেন। এটা তো তোমার জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। অনেক যে পাঠিয়েছে কমপ্লেন করে সেই ছোট হয়ে গেল, তুমিই বড় হয়ে গেলে। জি জি জি। এখন তো দিনাজপুরে আমি বের যদি হই তখন বলে না আপনি ওই আপুটা না, আপনি যে কর্মশালা করলেন, ভাইরাল আপু হয়ে গেছে। জি জি। আমি চাই সামনের দিনে আরো দিনাজপুরে নতুন নতুন কর্মশালা নিয়ে যাব। ট্রেনার হিসেবে অবশ্যই আপনাকেও আমি নিয়ে যাব দিনাজপুরে। ইনশাআল্লাহ আমি যাব। জি। নেক্সট কি স্টেপ নিচ্ছ? নেক্সট হচ্ছে আমি আপনাকে নিতে চাই আর কি আমাদের মিষ্টির ক্লাসের জন্য। আচ্ছা, ট্রেনার হিসেবে। আশা করি আপনি আমাকে সাপোর্ট দিবেন। হ্যাঁ, অবশ্যই যাব, কারণ আমাদের কাজই তো এটা। মানুষ যারা আছে, যারা আসতে চায় এই প্রফেশনে, আসলে খাবারের ব্যবসা একটা, আমি কি বলবো, মানে কোনো লস নেই। না না না, লস। মানুষ কিন্তু সব সময় খাবারটাকে গ্রহণ করছে। আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু মানুষ খাবারটাকে চায়। জন্মদিন, বিয়ে, মৃত্যুর সময়, মিলাদ মাহফিল, সব জায়গাতে খাবার তো আমাদের চালিকা শক্তি। তো এগুলো যদি আমরা শেখাই, তারা যদি ট্রেন আপ হয়ে তারাও যদি উদ্যোক্তা হয়, আরো উদ্যোক্তা তৈরি করে, তো এটা তো আমাদের দেশের জন্য আমার কথা হচ্ছে যে আমি উদ্যোক্তাদের মূল উদ্দেশ্য হলো যে ঘরে ঘরে যেন উদ্যোক্তা তৈরি। আমি একা কেন কাজ করব? না, অবশ্যই আমি সবাইকে নিয়ে সামনে আগাবো। মনের মধ্যে যদি থাকে যে আমি কাজ করতেছি, আরেকজন কেন করবে, হিংসা, আমার মধ্যে ওই জিনিসটা কাজ করে না। আমি চাই আমি সবাইকে নিয়ে সামনে আগাবো। সবাইকে নিয়ে সামনে আগালেই কিন্তু অনেক বড় একটা মানে আনন্দ এবং শক্তি। হ্যাঁ, শক্তি না, আসলে গ্রুপ মেইনটেইন করে যদি কাজ করা যায়, অনেক 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 মানে আমাদের নারীরা যদি সবাই গ্রুপ মেইনটেইন করে কাজ করি, আমার মনে হয় না যে আমাদের কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না। এবং তুমি যাদেরকে নিয়ে করবা, 4 জনকে নিয়ে করলে 4 জনের কিন্তু 4টা গুণ আছে, তো 4টা গুণ তুমি পেয়ে যাচ্ছ। তাহলে আমি আমার ওয়ার্কশপের একটা মানে আমার অভিজ্ঞতার কথা বলি। অভিজ্ঞতাটা হলো এমন যে আমাদের যখন রেজিস্ট্রেশন শুরু হয়, দিনাজপুর শহরে ঢাকা থেকে শেপ নিয়ে যাওয়া 2500 টাকা রেজিস্ট্রেশন ফি। এটা কি অনেক বেশি আপু? রেজিস্ট্রেশন আইটেম অনেক ছিল। তারপরে তাদের জন্য স্টুডেন্টদের জন্য টি শার্ট ছিল, তারপরে হলো দুপুরের খাবার ছিল, সকালের নাস্তা, বিকালের নাস্তা, তারপরে হলো ভেনু ভাড়া, সব মিলায় শেপ যে ঢাকা থেকে যাবে তাকে তার থাকা খাওয়া, এগুলা তো পকেট থেকে কেউ দেয় না। তো সেগুলা মেইনটেইন করেই হচ্ছে আমাদেরকে কোর্স ফিটা নিতে হয়। তো এটা নিয়ে একটা কথা হয়েছিল যে মানে সাধারণ উদ্যোক্তাদের নাকি টাকা পয়সা লুটপাট হচ্ছে, এটা নিয়ে একটা কথা হয়েছিল। তো খুবই দুঃখজনক যে লুটপাট হওয়ার পরে আমার মানে যখন এটা নিউজ হয়, মানে দেয় আর কি যারা, তো এটা পোস্ট হয়েছিল, তো আমার স্টুডেন্ট টোটালি বন্ধ হয়ে গেছিল। এটা খুবই দুঃখজনক কথা। 5 জন রেজিস্ট্রেশন হয়েছে। আমাদের শেফ যিনি SM সাজ্জাদ ভাইয়া, সে বলছে আপু আপনি কোনো টেনশন নেবেন না, আমাদের যদি 4টাও রেজিস্ট্রেশন হয় আমরা 4 জনকে নিয়ে ক্লাস করব। তার এই কথাটা আমার মনে লাগে গেছিল যে তাকে আমি শেয়ার করছিলাম যে এরকম এরকম সমস্যা হচ্ছে। সে বললো কোনো সমস্যা নেই, 4 জন হলে আমরা 4 জনকে নিয়ে রেজিস্ট্রেশন করব। তো আমিও ওইভাবে আছি। সেজন্য আমাদের প্ল্যান ছিল যে আমরা এসি রুম একটা ভেন্যু নিব, যেন সারাদিন যারা ক্লাস করবে তারা যেন সুন্দরভাবে ক্লাস করতে পারে। শেষে একটা ছোটখাটো ভেন্যু আমরা নিই, ভয়ে ভয়ে আর কি, আসলে কথা বলতে তো দোষ নাই, ভয়ে ভয়ে আমি ছোট্ট একটা ভেন্যু ভাড়া নেই। আমি ভাবছি যে স্টুডেন্ট হবে কিনা, আমি কিভাবে কি করব। শেষ পর্যন্ত আপু আল্লাহর কি অশেষ রহমত, ক্লাসের আগের দিন থেকে শুরু করে ক্লাস চলাকালীন সময় আমার 40 জন স্টুডেন্ট রেজিস্ট্রেশন হচ্ছে আর কি।
আমি তো মানে আনন্দে আমি আত্মহারা হয়ে যাচ্ছি যে আসলেই কি এটা হচ্ছে, বাস্তবে কি এটা হচ্ছে। তো যখন হয়ে গেল ক্লাস সাকসেস, মানে আমাদের ক্লাস চলতেছে 7:30 বাজে, তখন সেখানে মোবাইল কোর্ট আসে। আমি আসলে পুলিশ, ম্যাজিস্ট্রেট এগুলোতে অভ্যস্ত না, আমাদের ফ্যামিলির কেউই অভ্যস্ত না। আর আমরা তো রান্না নিয়ে কাজ করি, এটার সাথে এটাতে কোনো অভ্যস্ত, সম্পর্কই হ্যাঁ নেই। এটাতে অভ্যস্ত ছিলাম না। মানে আমার গা এখনো শিহরে উঠতেছে, মানে আমি এত বেশি ভয় পাইছি যে মানে আসলে আমরা কি অন্যায় কিছু করতেছি না চুরি ডাকাতি করছি যে এভাবে মোবাইল কিন্তু যারা চুরি ডাকাতি অন্যায় করছে তাদের কিন্তু এমন হচ্ছে না। এমন হচ্ছে না। আমি তো ভালো কাজ করছি, আমি তো দিনাজপুরের মানুষকে সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছি। তো এটা এটা তখন আমি মানে আমি সেখানে এত বেশি মানে কান্না করছি, আমার স্টুডেন্টরা বলছে আপু তুমি কেন কান্না করতেছো, তুমি তো আমাদের সবার উপকার করছো, ভালো একটা জিনিস আমাদেরকে উপহার দিচ্ছ, তুমি কেন ভয় পাচ্ছ? যে ভয় পাচ্ছে না আসলে, আমার ফ্যামিলির মানুষ কি বলবে, যে আমার বাবার বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক বলবে না যে কি একটা করলো, পুলিশ চলে আসছে, এটার মানে গিলটি মনের মধ্যে এত বেশি। সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ডকে ফোন দিলাম যে এরকম এরকম। আমার হাজবেন্ড বলছে আরে বোকা তুমি ভয় পাচ্ছ কেন, তুমি তো কোনো অন্যায় কাজ করতেছো না। আমি বললাম, সে যখন এভাবে বললো তখন সাহস পাইলাম যে হচ্ছে আমার হাজবেন্ড তো আমার সাথে আছে। সে আবার 5 মিনিটের মধ্যে সেখানে চলে আসে আমাকে বলছে তুমি ভয় পাইও না, কিছু হবে না। তারপর আমাদের শেফকে ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করলো, সে তার কাগজপত্র নিয়ে, অবশ্যই আমরা তো সেইভাবে কাজ করব না, কারণ উনি একজন ট্রেনার, সে তো খালি হাতে আসবে না, তার অবশ্যই প্রুফ আছে সে ট্রেনার, ভালো কিছু করে। তো এটা দেখানোর পরে শেষে ম্যাজিস্ট্রেট আমাদের তো কিছু করতে পারলো না, সেই রেস্টুরেন্টের ওনারকে কিছু টাকা ফাইন করে চলে গেল। যাওয়ার আগে তারা আমাকে বলছে যে আপনি অনেক ভালো কাজ করছেন, আপনাকে অনেক সাধুবাদ জানাই যে আপনি দিনাজপুরের মানুষের জন্য কাজ করছেন, এটা অনেক বড় পাওয়া আপু। বাহ, চমৎকার। তোমার জার্নিটা মানে খুবই ভালো ছিল, এখান থেকে তুমি অনেক কিছু শিখতে পেরেছো, আসলে কিভাবে আগাতে হবে, কি লাগবে, কি করতে হবে, এখন তো বিষয়টা বুঝতে পেরেছো। এখন আর কেউ আটকাইতে পারবে না। এটা হয়ে একদিক থেকে ভালো হয়েছে, তুমি অনেক কিছু জানতে পেরেছো, না হলে জানতে পারতাম। তোমার সাথে যারা ছিল তারাও কিন্তু শিখেছে। তো এই বিভিন্ন আমরা যখন একটা মানে বাধা পাই, মানে বাধার থেকে, ভুলের থেকেও কিন্তু শেখার আছে। তো ভুল দরকার জীবনে, আমি এটাই বলবো। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা সামনের দিনগুলি। তুমি যেহেতু এই প্রশিক্ষণের ব্যাপারে উৎসাহিত, তোমার নিজের একটা ইনস্টিটিউট হোক, আমরা সেটা আশা করছি। জি, সামনের দিনে স্বপ্ন আছে দিনাজপুরে একটা ইনস্টিটিউট করব, দেখা যাক কতদূর কি হয়। না অবশ্যই। তো এই যে নারীরা যে কাজ করছে, কাজ করে বা সামনে করবে, তুমি এটাকে আসলে কিভাবে দেখছো? না, এটা তো অনেক ভালো বিষয়। আমি তো চাই ঘরে ঘরে নারী উদ্যোক্তা তৈরি হোক। একটা মেয়ে যখন স্বাবলম্বী হবে তখন তাকে কারো কাছে 10 টাকার জন্য হাত পাততে হবে না, সে তার ইচ্ছা মতন যা প্রয়োজন হবে নিতে পারবে। কারো কাছে 10 টাকা চায় নেওয়া যে কষ্টের, আমি চাই না এই কষ্টটা কেউ করুক। না অবশ্যই নারীদের কিছু না কিছু করতে হবে, অবশ্যই, মানে ঘরে বসে করলেও যেন সে কিছু একটা করে। অবশ্যই। দর্শক, আমরা কিন্তু অনেক সময় অনেকেই বড় বড় ডিগ্রিধারী নারীরাও আছেন, বিয়ের পরে স্বামী বাচ্চা কাচ্চা সামলাতে গিয়ে তারা আর সেই জবটা কন্টিনিউ করতে পারে না। তো সেক্ষেত্রে ঘরে বসে কিন্তু আর কেউ যদি ক্যাটারিং বিজনেস করে তাহলেও কিন্তু সেই সময়টা তার পার হয়ে যাচ্ছে, তার যে ট্যালেন্ট আছে সেটাও থাকছে এবং তার একটা নতুন পরিচয় তৈরি হচ্ছে। তো আসলে কিছু না কিছু করা উচিত। আপনি ঘর থেকে বের হতে পারছেন না, ঘরে বসেই করুন, আর যদি বের হতে পারেন তাহলে বের হয়ে করুন, কিন্তু কাজের মধ্যে থাকুন। এবার আমরা চলে যাব তোমার ছেলেবেলায়। ছেলেবেলা কোথায় কেটেছে? আমার জন্মস্থান হচ্ছে মঙ্গলপুরে, আমার নানি বাসায়। আচ্ছা, দিনাজপুরে একটু বাসে চড়ে যেতে 1 ঘন্টা সময় লাগে। সেখানেই বেড়ে ওঠা, সেখানেই স্কুল জীবন সেখানেই। তারপরে যখন কলেজে ভর্তি হই তখন দিনাজপুরে চলে আসি। তারপরে হচ্ছে ইন্টার পাস করেছি, নার্সিং পড়তেছিলাম, নার্সিং মাঝামাঝি সময় বিয়ে হয়ে যায়, পরে আর পড়ালেখা কন্টিনিউ করতে পারিনি। তারপরে এই যে বিজনেস জীবনে আসা, এখন বিজনেসই চলতেছে। এখন খুব হ্যাপি না? জি, একদম মানে মন খুলে, যেটাকে বলে মন খুলে চলতে পারি। আমার একটা ক্যাটারিং সার্ভিস আছে যেখানে প্রতিদিন 50+ মানুষের রান্না হয়। আমার মাধ্যমে 4জন হেল্পিং হ্যান্ড আছে, তাদের কর্মসংস্থান হচ্ছে, তারা কাজ করছে,
তারা আমাকে অনেক দোয়া দেয় যে হুম, তার হুম, জন্য মানে আমার জন্য তারা এই কাজে যুক্ত হতে পেরেছে। হুম, হুম, হুম। এই ছোট ছোট পায়ে 5 বছরে এই পর্যন্ত এসে পৌঁছেছি। যাক, তোমার তাহলে এলাকায় অনেক জনপ্রিয়তাও আছে। হ্যাঁ আছে। আগে মানে আমার এলাকায় আগে বলতো, আমার হাজবেন্ডের নাম নিয়ে বলতো যে হচ্ছে আপনি ওই ভাইয়ার ওয়াইফ না? এখন সবাই আমার এলাকাতে আসলে বলে কি যে ভাবিটা যে কেক বানায়, উনার বাসাটা কোথায়? আচ্ছা, এটা এটা এখন আমার, বিষয়টা এমন হ্যাঁ হয়েছে। আমার হাজবেন্ড বলে এখন তো আমার এলাকায় তোমাকেই চিনে বেশি। হ্যাঁ, এটা অনেক বড় পাওয়া। এটা আসলে বড় হুম। পাওয়া। তো তোমার ছেলেবেলায় কোন মানে এমন কোন স্মৃতি আছে যেটা মনে পড়লে মনটা ভালো হয়ে যায়, আবারও ফিরে যেতে ইচ্ছা করে হ্যাঁ, ছেলেবেলায়? আমরা হচ্ছে আমার আমার নানি বাসায় আমরা হচ্ছে 5 জন, আমার তো ভাই বোন সবাই একসাথে। আমার নানি বাসা গ্রামে ছিল, হুম, তাদের মিল চাটাল ছিল। আমরা সেখানে ভাই বোনরা খুব মজা করি মাঝে মধ্যে। এখন মনে হয় যে ওই সময়টা যদি ফিরে পা, সবাই তখন বড় হয়ে গেছে, সবাই সবার জায়গাতে ব্যস্ত। হুম, 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 তারপরেও মাঝে মধ্যে যখন ওদের সাথে দেখা হয় মনে হয় কি ওই ওই সময়টাতে ফিরে চলে যাই। হুম, হুম, এটাই আর কি মনে ওই জায়গাটাতে খুব মানে যাইতে ইচ্ছা করে। মানে ছোটবেলায় আমরা সাইকেল চালায় ঘুরে বেড়াইছি হুম, ভাই হুম, বোনেরা। তারপরে হচ্ছে আমার মামা ছিল, আমাকে সে মোটরসাইকেল চালা পর্যন্ত শিখাইছে। সে হুম, আমাকে খুব ভালোবাসতো, ছোট মামা। হুম, হুম। আহ, এই জিনিসগুলো খুব মিস খুব করি, মিস করো খুব না? মিস করি। আসলে ছেলেবেলায় মনে হয় যে ফিরে গেলে আর আসবো না। আসবো না। ওই জীবনটা হ্যাঁ, অনেক সুখ, মানে খুবই মানে খুব আনন্দের মিস ছিল। করি এখন। এখন কোনো বাচ্চা চিন্তা ছিল কাচ্চা না, ভাবনা ভাবনা ছিল ছিল না, না, শুধু খেলাধুলা, খেলাধুলা। পড়ালেখা। কত সুন্দর ছিল। কিন্তু আমার মনে হয় কি, প্রতিটা এজেই সৌন্দর্য আছে। ওই আছে আছে। ছেলেবেলার সৌন্দর্যটা রা- মাঝে তুমি একটু বড় হলে সেটা একরকম হ্যাঁ, সৌন্দর্য। এখন তুমি একজন মা, আমি একজন কারোর মা। ওয়াইফ, এটার সৌন্দর্যও কিন্তু সৌন্দর্য, একরকম। মা মা আমার হওয়ার মধ্যে তো একটা শান্তি। মানে অবশ্যই আমার আমার একটা ছেলে, তার সামনের মাসে 8 বছর হবে। মা হওয়া মানে তুমি পরিপূর্ণ হয়ে পরিপূর্ণ গেলে। হয়ে গেছি। আহ, আমি মনে করি আমার যে স্বপ্নগুলো পূরণ করতে পারিনি, আমার ছেলেকে দিয়ে সেই স্বপ্নগুলো পূরণ হ্যাঁ, করা। আমরা কিন্তু মায়েরা এটাই চিন্তা জি করি। জি। হুম। আমার ছেলে মানে আমি চাই যেন ভালো মানুষ হয়। আমার চাই না টাকা পয়সা অনেক বেশি চাই না, আমি চাই সে যেন একজন ভালো মানুষ হয়। ভালো মানুষ হওয়াটা অনেক বড় বড়, একটা ব্যাপার। আমার হাজবেন্ড অনেক ভালো মনের মানুষ। আমি মনে করি আমি অনেক ভালো মনের মানুষ। আমি তো কারোর সাথে, তোমাদের মতোই যেন হ্যাঁ হয়। আমার হাজবেন্ডের মধ্যেও আমি কখনো হিংসা বিদ্বেষ দেখিনি। আমি আমার মাঝেও দেখি না যে আমি কাউকে নিয়ে হিংসা করতেছি বা এরকম কিছু। হুম, হুম। আমি চাই আর কি আমার ছেলে যেন তার বাবার মতো হয়। আচ্ছা, তার বাবা মানে অনেক 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 ভালো মানুষ। মানে অনেক সময় হয় না, আমরা যারা মেয়েরা আছি, আমরা কিন্তু আমাদের বাবাকে মানে হিরো মনে করি। হিরো মনে করি, যার যার বাবা তার 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 কাছে কাছে হিরো, হিরো, এবং ভাবে যে আমার জীবন সঙ্গীও যেন আমার বাবার বাবার মতো মতো হয়, হয়। আমাকে যেন টেক কেয়ার করে, আগলে রাখে। জি। হ্যাঁ, তো মেয়েদের এটাই যে হাজবেন্ড হবে বাবার মতো, বাহ, আর ছেলেরা কি মনে করে যে আমার ওয়াইফ হবে আমার মায়ের মায়ের মতো, মতো। মায়ের মমতা দিয়ে, মায়ের ভালোবাসা যেমন থাকে নির্ভুল, নির্ভেজাল, হ্যাঁ এইভাবে যেন আমার ওয়াইফ হয়। তো আসলে আমরা প্রত্যেকেই বিভিন্নভাবে চিন্তা করি। চিন্তা করি। সেটাই তো। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আপু, দিনাজপুরে আমি হচ্ছে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই, এটা তো আগেই বলছি। হুম, হুম, দিনাজপুরে আমি একটা কুকিং ইনস্টিটিউট খুলবো, এটা আমার হুম, খুবই খুবই ইচ্ছা। হুম, হুম, আর পাশাপাশি ছোট হলেও একটা কফি শপ আমি দেব, হুম, হুম। এটা আমার খুব কফি ইচ্ছা। শপ, হ্যাঁ, বাহ এটা দারুণ। আমার খুবই ইচ্ছা। আমাদেরকে ইনভাইট করবো তো? ইনভাইট মানে এটা তো তোমাদের জন্যই বানাবো। তাই? আচ্ছা, দর্শক আমাদের জন্যই বলে বানাবে। তানিয়া আমাদেরকে কথা দিয়ে গেল, তামান্না আমাদেরকে কথা দিয়ে গেল। হুম। তো অবশ্যই আমরা যাব, আমরা উদ্বোধনের সময় থাকবো। হ্যাঁ অবশ্যই। তোমার এটা আমাদের তোমাদের এই নিউজ চ্যানেল আমার প্রচার করবে। আমার উদ্বোধনের সময় তোমরা গেলে আমি তো ধন্য হয়ে যাবো। অবশ্যই আমাদের নিউজ চ্যানেলও যাবে। হ্যাঁ। হ্যাঁ, প্রচার করবে। জি জি। অবশ্যই ভালো কাজের সাথে আমরা এবং আমাদের এই চ্যানেল সবসময় আছে। জি জি। তুমি যদি এই তামান্না না হতে তাহলে কি হতে? আমি একজন ভালো সেবিকা হতাম। আচ্ছা। হ্যাঁ, আমি নার্সিং নিয়ে পড়তাম। মানে আমার তো মূল উদ্দেশ্যই ছিল সেবামূলক কাজ করা। তো হ্যাঁ, সেখানে অসুস্থ রোগীদের সেবা করতে পারলাম না হ্যাঁ, যদিও, মানুষের সেবা তো করছি। হ্যাঁ, তুমি তো অবশ্যই, উম, খাবার তো একটা সেবামূলক একটা সেবামূলক কাজ। কাজ। আর এবং দেখো, তুমি শুধু নিজেই নিজের কর্মসংস্থান করোনি, না, সাথে আরো অনেকজনের কর্মসংস্থান করছো। যেমন তোমার হেল্পিং হ্যান্ডের করছো, তেমন কিন্তু ডেলিভারি ম্যান যে আছে তারও তার হচ্ছে কর্মসংস্থান আমি হচ্ছে। কিন্তু ট্রেইনারও, আমি কেক বানার শেখাই আর কি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তুমি প্রশিক্ষক। আমি আচ্ছা। প্রশিক্ষক। আমার প্রায় 30+ স্টুডেন্টকে আমি হুম, ক্লাস করাইছি। তার মধ্যে 5 জন হইলেও উদ্যোক্তা তৈরি হয়েছে, তারা স্বাবলম্বী, তারা নিজে নিজে হুম, বিজনেস হুম। করছে। এটা তো আমার অনেক বড় এটা তো পাওয়া। অনেক বড় পাওয়া যে তুমি নিজেও যেমন স্বাবলম্বী হয়েছো,
ওদেরকে একটা প্ল্যাটফর্মে এসে স্বাবলম্বী করে তারাও এখন উদ্যোক্তা তৈরি করছে। উদ্যোক্তা এটা তৈরি আসলে করছে। প্রাউডের একটা বিষয়। বিষয় অনেক অনেক বড় পাওয়া। আসলে আমি তো এটা কখনো কল্পনাই করিনি যে আমি এত দূর পর্যন্ত আসতে পারবো। তো তুমি যদি বিশেষ কাউকে কিছু বলতে চাও আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাকে বলতে পারো। আমি চাই যে হচ্ছে নারীরা যেন ঘরে বসে না থাকে, সবাই একটু হলেও শুরু যেন করে। শুরুটা করলেই শেষ অবধি পৌঁছাতে পারবে, কিন্তু শুরু করতে হবে। শুরু নিজের ঘরে থেকেই করতে হবে, বাইরে গিয়ে না করুক, ঘরে বসে করুক। যে তার প্রতিভা আছে, সে সেলাই করছে, সে সেলাই দিয়ে সামনের দিকে এগোতে পারে। মানে যে যার যেটা পারদর্শী সেটা নিয়ে আরেকটু নিজেকে ইমপ্রুভ করে তারপরে সে নিয়ে কাজে কাজ লাগুক। করুক। এটাই, এতটুকুই চাওয়া আর কি, যে উদ্যোক্তা যেন ঘরে ঘরে তৈরি হয়, সবাই যেন স্বাবলম্বী হয়। হ্যাঁ অবশ্যই। আর এই যে বিভিন্ন গ্রুপগুলো যে আছে, অনেক সময় দেখা যায় একটা গ্রুপে কেউ গেল, সেই গ্রুপের সদস্য হলো, সে অন্য গ্রুপে যেতে পারবে না। এই বিষয়ে যদি একটু বলতে। না আসলে তুমি কিভাবে দেখছো? না, এটা ঠিক না। গ্রুপ আমরা যেহেতু উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করতেছি, আমাদের মনোভাব যেহেতু হচ্ছে আমরা উদ্যোক্তা, আমাদের প্ল্যাটফর্মে আসে তারা উদ্যোক্তা মানে কিন্তু স্বাধীন। স্বাধীন। আমি এই জিনিসটা আসলে খুব বেশি মানুষের মধ্যে ভরে গেছে, যে এই গ্রুপে পোস্ট করলে ওই গ্রুপে করা যাবে না। দেখা যাচ্ছে এই গ্রুপে আমার একটু সম্পর্ক বেশি ভালো দেখে আরেক গ্রুপের মানুষ আমাকে হচ্ছে অ্যালাউ করতেছে না, যে কেন ওই গ্রুপের সাথে অ্যাপ্রুভ করছে না। দেখা যাচ্ছে এই জিনিসগুলা খুবই খারাপ। আমার কথা হচ্ছে আমরা তো সবাই মিলে কাজ করতে আসছি, তাহলে এখানে হিংসা বিদ্বেষ কিসের জন্য? আমি যে গ্রুপে, মানে আমার বিজনেস লাইফ যে গ্রুপ থেকে শুরু, দিনাজপুরের উদ্যোক্তা বর্গ, আমি অ্যাডমিনকে অনেক সম্মান করি। তারপরে সেই মানে মডারেটর যারা আছে তারা আমাকে অনেক অনেক সাপোর্ট করে। সেই গ্রুপের অ্যাডমিন সম্পদ দাস মৌ আপু, সে আমাকে শুরু থেকে অনেক সাপোর্ট করছে। তার জন্যই মানে আমার বিজনেস লাইফে আসা। আমি তাকে আমার আইডল মনে করি, যে হচ্ছে সে আমাকে অনেক সাপোর্ট করছে। আমি যখন কেক সেল করি, সে বলে তুমি ট্রেনার হচ্ছ না কেন, তুমি এত সুন্দর কেক বানাও। সে তোমাকে ডে বাই ডে উৎসাহ দিচ্ছে। তারপর হচ্ছে সেই গ্রুপের মডারেটর আছে এলিন আপু, সে বলে আরে তুই পারবি, অবশ্যই পারবি, তুই ছোট বোন হইস না আমার, তুই কেন পারবি না। কত উৎসাহ দিচ্ছে। মানে তোমার শক্তির উৎস কিন্তু মানে উনাদের জন্য আমার বিজনেস লাইফে আসা। এটা আমি তো কখনো, যে অতীত ভুলে যায় সে কিন্তু কখনো সামনে মানে যাইতে পারবে না। আমি আমার গোড়াকে সবসময় মনে রাখি, যে তার জন্য আমি আমার লাইফে কিছু করতে পারছি, তো তাদেরকে তো আমি ভুলতে পারবো না। না তা তো অবশ্যই। তো ওনারা আমাকে সব বিষয়ে সাপোর্ট করছে। দিনাজপুরে কোনো গ্রুপ থেকে এই ধরনের সাপোর্ট আমি পাইনি, কিন্তু তাদের গ্রুপ থেকে আমি অনেক 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 সাপোর্ট পাইছি। আচ্ছা, আমরা কিন্তু কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। তোমার কেমন লাগলো নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে? মানে এটা তো আমার ভাগ্য যে আমি এখানে আসে আমার মনের ভাব প্রকাশ করতে পারছি। এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া আপু। আমি একজন হচ্ছে হাউসওয়াইফ ছিলাম, সেখান থেকে বের হয়ে আসে আজকে আমি একটা চ্যানেলে আমার মনের ভাব বলতে পারছি, সেটা তো আমার জন্য অনেক বড় পাওয়া। অনেক ধন্যবাদ, তুমি তোমার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছো। আবারও নতুন কোনো আয়োজনে তোমার সাথে দেখা হবে। থ্যাংক ইউ, ভালো থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেন। সেক্ষেত্রে আপনার নাম, আপনার ডেজিগনেশন আমাদের ইনবক্সে দিতে পারেন, অথবা আমাদের ইমেল অ্যাড্রেস আছে সেখানেও কিন্তু ইমেল করতে পারেন, অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে এসে আপনি জানাতে পারেন। আমাদের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করবে। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।